আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, লন্ডন থেকে জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসার পর থেকেই মোটামুটি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সবকিছুই তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। অর্থনীতির একটি অংশ বা রাজনীতির একটি অংশ মাঝে মধ্যে তারেক রহমান সাহেবকে বাদ দিয়ে আবার জামাতের দিকে যাওয়ার চেষ্টা করছে বটে, কিন্তু মূল স্রোতটি মূল স্রোতটি এখনো পর্যন্ত তারেক রহমান সাহেবের দিকে আছে। এই ভিডিওটি যেদিন করছি অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ সন্ধ্যাবেলায়, সেই দিন পর্যন্ত সারা বাংলাদেশ মোটামুটি তারেক জ্বরে আক্রান্ত। বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের সবার একেবারে বদ্ধমূল ধারণা তাদের নেতাই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। যারা বাইরের লোক, যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন না, তাদের ভীষণ রকম খারাপ লাগছে। অনেকে কান্নাকাটি শুরু করেছেন, এটা কেমন হলো? এই লোককে দীর্ঘদিন ধরে এত গালাগাল করলাম, যার শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে, পরিবার নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে কি সব কথাবার্তা বললাম, এখন তাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বা টেলিভিশনের খবরগুলোতে প্রচারিত হবে আজকের এই দিনটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সম্ভাব্য সফরসূচি, অথবা বলা হবে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি যখন সংসদে থাকবেন, সংসদ সদস্যরা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব আপনি কিছু বলুন, স্পিকার বলবেন। তো এই জিনিসগুলো যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন নাই ইতিপূর্বে, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন, কট্টরপন্থী লোকজন, যারা তারেক রহমান সাহেবকে তুই তুকারি বলে কথাবার্তা বলতেন, এটি তাদের জন্য বিশ্বাস করেন। মানে যে কোনো মানুষকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটি খাবার, পচা খাবার তার সামনে দিয়ে যদি বলা হয় না খাবার না, যে কোনো একটি পচা দুর্গন্ধযুক্ত পদার্থ আপনারা অনুমান করে নেন, সেগুলো যদি বলা হয় যে তুমি এটা চামিচ দিয়ে, কাঁঠা চামিচ দিয়ে ধীরে 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 খাবে, এবং প্রথমে কয়েক চামচ খাবে, তারপরে সেটা নাকে মুখে চোখে মাখবে, তারপরে সেটার সঙ্গে প্রয়োজন মনে করলে কিছুটা লবণ, কিছুটা লেবু, কিছুটা পেঁয়াজ মরিচ মাখিয়ে তুমি পেস্ট করে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। তখন ওই মানুষটার জন্য যে একটা অবস্থা তৈরি হবে, আওয়ামী লীগের লোকজন যারা তারেক রহমান সাহেবকে অপছন্দ করেন, তাদের জন্য এই প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এ গেল এটা। ২ নম্বর হলো যে বর্তমান আওয়ামী লীগের অবর্তমানে রাজনীতিতে যারা বিএনপির প্রতিপক্ষ, তাদের মধ্যে এখন তারেক বিদ্বেষ মারাত্মক আকার ধারণ করেছে। আওয়ামী লীগের চাইতেও তারা এখন তারেক রহমান সাহেবকে বেশি অপছন্দ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাটা স্মরণ করতেই তাদের মাথায় একটা চক্কর দেয়, চোখ দুটো ঘুরতে থাকে, পেটের মধ্যে গুড়গুড়ানি শুরু হয়ে যায়, বিশ্রী এরকম আওয়াজ শুরু হয়ে যায়, পেটের মধ্যে থেকে পুটপুট ফুটফুট ভুটভুট শুরু হয়ে যায়, এবং সেটা যে কি পরিমাণ নিকৃষ্ট সেটি তাদের সাম্প্রতিক সময়ের কথাবার্তায় আপনারা সেটা বুঝতে পেরেছেন। এই গেল অবস্থা। দেশে যারা রাজনীতিবিদদের বাইরে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, জ্ঞানীগুণী পণ্ডিত, মানে এরা সবসময় করে কি, স্রোতের অনুকূলে বা হাওয়ার অনুকূলে তারা পাল তুলে দেয়, নৌকা ছেড়ে দেয়। এখন সারা দেশ জাতি তারেক বন্দনায় লিপ্ত। জ্ঞানীরা কবিতা লিখছেন, গুণীরা সেই বিভিন্ন কর্মকাণ্ড করছেন তারেক ভজনে, কবিরা কবিতা রচনার পাশাপাশি দার্শনিকরা বিভিন্ন দার্শনিক সূত্র তৈরি করে ফেলছেন, কি করিলে কি হয়। সবাই অবাক বিষয়ে তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে আছেন, মানুষের চেহারা তো সুন্দর হয় কি করে? আল্লাহ এই সাক্ষাৎ ফেরেশতা আমাদের মধ্যে পাঠিয়েছেন, আমরা যে কত জন্মের সৌভাগ্যবান। এরকম কবিতা রচনা করে বহু মানুষ তাবিজ বানিয়ে গলায়, মাজায়, কোমরে তারা ওই তাবিজ পরিধান করে ঘুরে বেড়াচ্ছে, যেন বিএনপির যারা লোকজন রয়েছে তারা তাদেরকে সম্মান করে, সমীহ করে। তারেক রহমান সাহেবকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা রচনা করা হচ্ছে, তার চেহারা মোবারক, তার পোশাক, তার জুতা মোবারক
জুতা মুবারকের তলা। একজন তো বলেই ফেলল যে তারেক রহমান সাহেবের একটা বিড়াল আছে নাম জেবু, এক নেতা, বেশ বড় নেতা। তো তিনি বললেন যে যারা, তারেক রহমান সাহেব তো দূরের কথা, জেবুর একটা পায়ের যোগ্যতা যাদের নেই, বিড়ালের একটা পায়ের যোগ্যতা যাদের নেই, কত বড় দুঃসাহস তারা তারেক রহমান সাহেবকে সমালোচনা করে। এত বড় সাহস! লোকজন বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এর চেয়ে তার উত্তম প্রশংসা হতে পারে না। তো এই যে তারেক বন্দনা, সেই তারেক বন্দনার যে জোয়ার চলছে, সেখানে শিল্পী, সাহিত্যিক, গায়ক, গায়িকা, নায়িকা কেউ বাদ নেই। কোমর দুলিয়ে দুলিয়ে নাচছে, গলা ঝুলিয়ে ঝুলিয়ে গাইছে, বাবরি চুল দুলিয়ে দুলিয়ে তারা সেই মঞ্চ কাঁপাচ্ছে। এরকম একটা তারেক জ্বর শুরু হয়েছে। তো আমরা যারা সাধারণ মানুষ, কখনোই ক্ষমতার সঙ্গে আসলে আমাদের সুসম্পর্ক হয়নি। আমার অন্তত কোনোদিন হয়নি। আমার সেই শৈশব থেকে বহু মানুষের সঙ্গে সখ্যতা ছিল। কিন্তু যখনই দেখা গেল যে মানুষটি বড় কোনো সরকারি পদ পদবি পেয়েছে, তার পরের দিন থেকে আমি তার থেকে দূরে চলে এসেছি। এটা কেন হয় আমি এটা বলতে পারি না। সব ক্ষেত্রে মানে এখন ধরুন রাজনীতি করি, রাজনীতির আগে তো বহু বছর ভালো ভালো জায়গাতে ছিলাম। গ্রামে ছিলাম, শহরে ছিলাম, দেশে ছিলাম, বিদেশে ছিলাম। কিন্তু এই ক্ষমতার কাছাকাছি মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখা, সেই সম্পর্ককে ব্যবহার করা, ক্ষমতার পিছনে ছোটার যে লিপ্সা, এটা কেন জানি আমার হয়নি। হয়তো সেই যোগ্যতাই নেই। তো আমরা এই তারেক রহমান সাহেবের যখন দুঃসময় ছিল, তখন বলার চেষ্টা করেছিলাম যে তারেক রহমান সাহেব দেশে আসছেন না, আসবেন না, ইত্যাদি ইত্যাদি। তখন বলছিলাম যে না, তিনি আসবেন এবং তিনি আসলে যমুনার যে কর্তৃত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব থাকবে না। যমুনার সামনে লোকজন যাবে না। এ কথা বলেছিলাম। আবার তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে এলেন, সারা বাংলাদেশ যখন তাকে নিয়ে লাফাচ্ছে, তারেক ছাড়া আর কোথাও কিছু নাই। ঠিক সেই দিন আমি বললাম যে বাঙালির এই আবেগ ৪৮ ঘন্টা থাকবে না। ৪৮ ঘন্টার পর আপনি দেখবেন তারেক রহমান সাহেবের বাসা বা অফিসের সামনে এই ভিড় নেই। এখন গিয়ে দেখেন সেই ভিড় আছে কিনা। যা হোক, যারা সমালোচনাকারী, বিশ্লেষক, তাদের বক্তব্য হলো তারেক রহমান সাহেব মূলত বাংলাদেশে পা দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবেই। এর কারণ হলো যে তিনি বিদেশে থেকে যে এলেন, দেশের একটা বিশেষ প্রয়োজনে, যখন ওসমান হাদির ঘটনাটা ঘটল, ঠিক ওই সময়টিতে দেশ একটা টারমাইল অবস্থাতে চলে যাচ্ছিল এবং দেশের যারা রাজনীতিক নেতৃবৃন্দ ছিলেন, বিশেষ করে জামাতের নেতৃত্বে যে সকল ইসলামপন্থী দল ছিলেন, তারা একটা বিকল্প বিপ্লবের কথা চিন্তা করছিল। ওসমান হাদির জানাজা যেদিন হবে সেই দিনই এরকম একটা বিকল্প কিছু হতে পারে, এরকম আশঙ্কা সবাই করেছিল। এটা যে জামাত করেছে বা করবে, নট লাইক দ্যাট। কিন্তু তাদের পক্ষে যে সকল ইউটিউবার রয়েছেন, দেশের বাইরে যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারা এরকম একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে যেদিন ওসমান হাদির জানাজা হবে সংসদ ভবনে, সেদিন কিছু একটা ঘটবে। এগুলো এক। কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলোতে আক্রমণের মাধ্যমে পুরো পাবলিক সেন্টিমেন্ট এবং গ্লোবাল যে অ্যাটেনশন, এটি মূলত সেই যারা বিপ্লবী ছিলেন, যারা ওসমান হাদির হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেছিলেন, তাদের বিরুদ্ধে চলে যায়, মবকারীদের বিরুদ্ধে চলে যায়। ঠিক ওই সুযোগটিতেই জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার ঘোষণা দেন। সবাই খুব আশ্চর্য হয় যে উনি এই সময়টাতে এটা বললেন কেন বা করলেন কেন। যদি তিনি নিজের ইচ্ছায় সেটা করে থাকেন, অবশ্যই সেটা ভালো। এর কারণ হলো নেতা সবসময় ক্রাইসিস মোমেন্টে সাড়া দেন, নর্মালি অন্য সময় দেন না। যে যত বড় নেতা, সে তত বড় বিপদের সময় নিজেকে সমর্পণ করেন। তো সেই অর্থে তারেক রহমান সাহেব তার স্ত্রী, তার কন্যা, পরিবারের প্রিয়জনদেরকে নিয়ে লন্ডনের পার্ট গুছিয়ে তিনি যে বাংলাদেশে এসেছেন, এটা যেন তেন সাহসের বিষয় নয়। নিঃসন্দেহে এটা অনেক অনেক বড় সাহসের বিষয়। এমনকি শেখ হাসিনার জমানার চাইতেও এটি বেশি সাহসের বিষয়। শেখ হাসিনার জমানাতে যে স্ট্রাকচার ছিল, রাষ্ট্রের কারাগার থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরাপদ ছিল। অ্যাটলিস্ট কোর্ট কাছারিতে মানে বিচারকের এজলাসের মধ্যে ঢুকে কেউ আপনাকে মারধর করতে পারত না। তো এরকম একটি অবস্থা যখন বাংলাদেশে চলছে, যখন
কেউ কোনো জায়গাতেই নিরাপদ নন। অফিসে, আদালতে, বাড়ি, ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে কোথাও কেউ নিরাপদ নন। ঠিক সেই সময়টাতে নিজের প্রিয় স্ত্রী এবং কন্যাকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন রাজনীতির জন্য। আমি প্রথমত এটাকে খুব সাধারণ বিষয় মনে করি না। ভীষণ রকম ঝুঁকি। এখন এই ঝুঁকি যে তিনি নিয়েছেন, দুটো বিষয় থাকতে পারে যে তাকে শতভাগ নিশ্চয়তা দেওয়া হয়েছে দেশ থেকে বিদেশ থেকে সর্বমহল থেকে যারা কর্তৃপক্ষ, যে আপনি আসুন, রাষ্ট্র পরিপূর্ণভাবে আপনার সঙ্গে আছে, এই একটা। আর দ্বিতীয়ত হলো যে সবার সঙ্গে তার একটা জাস্ট শুভেচ্ছা বিনিময় কথাবার্তা যেটা ফর্মাল হয় সেটা হয়েছে। আর ঝুঁকিটা মূলত তিনি নিয়েছেন। হোয়াট এভার মেবি, আমি দুটোই বললাম, আপনারা বুঝে নেবেন। আর যারা বিএনপির যারা লোকজন আছেন তারা সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয় যে বিষয়টি, তিনি বাংলাদেশে আসার পরদিন থেকেই, মানে আসছেন সেই দিন থেকেই, মানে যেদিন লোকজন এয়ারপোর্টে গেল, সবাই বলার চেষ্টা করলো যে তিনি দেশের প্রধানমন্ত্রী। প্রথমে বলা হলো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কিন্তু তাকে যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হলো এবং এখন পর্যন্ত দেওয়া হচ্ছে, তাতে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নয়, বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করা হচ্ছে। যে কায়দায় তিনি পাসপোর্ট পেলেন, যে কায়দায় ভোটার আইডি পেলেন, যে কায়দায় তিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং তাকে নিয়ে যেভাবে মাতোয়ারা সারা দেশ, তো সেইভাবে অতীতে কোনো প্রধানমন্ত্রীকে নিয়ে এরকমভাবে মাতোয়ারা হতে আমরা দেখিনি। এবং একই সঙ্গে সকল পক্ষ, তার যারা প্রতিপক্ষ তারাও তাকে ভয় পাচ্ছে, তার যারা কাছের লোক তারাও তাকে প্রচণ্ডভাবে সমীহ করছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বেগম জিয়া, দলের উপর তার একটা কর্তৃত্ব ছিল, কিন্তু তারেক রহমান সাহেব যেভাবে মঞ্চ কাঁপাচ্ছেন, যেভাবে সমস্ত লোক মঞ্চে তিনি কোনো রকম ভনিতা না করে অনাড়ম্বর ভাবে সাধারণ একটা চেয়ারে ইন না করে কেটস পরে যেভাবে দাঁড়াচ্ছেন, কিন্তু ওটার যে তেজ, যেটার যে অমিত বিক্রম, সেই অমিত বিক্রমে বড় বড় বাঘা যারা নেতা রয়েছেন, আমি কারো নাম বলবো না, থর 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 করে কাঁপছেন। সামনে কেউ আসতে সাহস পাচ্ছেন না, সেই সারিতে কেউ আসতে সাহস পাচ্ছেন না, পেছনের সারিতে তারা মানে কাচুমাচু কাচুমাচু করে আসছেন। তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন, তুমি 2 মিনিট দেবে, আপনি 3 মিনিট দেবেন, আপনি 2.5 মিনিট দেবেন, আপনি বক্তব্য দেবেন না, শেষ, কেউ কোনো কথা বলতে পারবেন না। তো এই অর্থে শেখ হাসিনার যে ক্ষমতা, কোনো ক্ষমতাই ছিল না। নিজের একটা জাস্ট উদাহরণ দেই, মানে গণতন্ত্র যখন ছিল তখন আমাদের ক্ষমতা কেমন ছিল। আমার এলাকাতে সেই একটা বড় জনসভা হলো, মঞ্চে আমি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসম ফিরোজ, তারপর আমির হোসেন আমু, বাহাউদ্দিন নাসিম সাহেবও সেখানে গেছেন। তো প্রায় 1 লাখ লোক সেখানে উপস্থিত। এখন তখনই আমি আসলে আওয়ামী লীগের মাইনাসের খাতায় মানে যাই যাই করে অবস্থা। অনেক শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিলেন তারা আমার ব্যাপারে ভীষণ রকম বিরক্ত ছিলেন যে এই ছেলেটা একটা বেয়াদব, বিশ্ব বেয়াদব। এবং তারা শেখ হাসিনার কান ভারী করতে করতে এমন অবস্থা করে ফেলেছিলেন যে শেষের দিকে হয়তো উনি মনে করতেন যে আসলে আমাকে যে সিলেকশন করাটা তার একটা ভুল হয়েছে। তো যাই হোক, উনি আমার এলাকাতে গেছেন, প্রধানমন্ত্রী গেছেন, অনুষ্ঠানের সমস্ত আয়োজন আমি করেছি। এবং এমন একটা এলাকাতে, যে এলাকাতে দ্বীপ বেষ্টিত একটা এলাকাতে বড় জোর শেখ হাসিনার ওনার বা ওনার নেতৃবৃন্দের আশা ছিল 1000 খানেক লোক ওই সকাল 10টার মধ্যে হাজির হতে পারে। তো সেখানে যখন 1000-এর জায়গায় 1 লাখ লোক হাজির হলো, তো বোঝার চেষ্টা করেন আমি 1 সপ্তাহ ধরে সেখানে সেই অ্যারেঞ্জ করছিলাম। তো যখন এই একটা অনুষ্ঠানে সব মানুষ উপস্থিত এবং সেখানে মূলত আমার যে অবস্থা ছিল, আমার বক্তব্য শোনার জন্য মানুষ আগ্রহী। তো এমন সময় বাহাউদ্দিন নাসিম সাহেব এসে বললেন যে, এমপি সাহেব, প্রধানমন্ত্রী বলেছেন বা প্রধানমন্ত্রী বক্তব্য দিবে মতিয়া চৌধুরী, মানে মতি আপা দিবে, আর বিএডিসির চেয়ারম্যান সাহেব উনি বক্তব্য দিবেন, আপনার দেওয়ার দরকার নেই। পাশে প্রধানমন্ত্রী বসা। তা আমি গিয়ে বাহাউদ্দিন নাসিম সাহেবকে বললাম, হু আর ইউ, আপনি কে? একটু নড়াচড়া করবেন না, সে একদম আপনার চেয়ারে বসে থাকেন। এখন প্রধানমন্ত্রী হা করে তাকিয়ে আছেন। আসম ফিরোজ আমাকে চেপে ধরেছেন যে বাঘের বাচ্চা, এভাবে বলা উচিত। তো বাহাউদ্দিন নাসিম তো সঙ্গতের কারণেই প্রধানমন্ত্রীর আত্মীয় হন বলে তার একটা ধরেন ঔদ্ধত্য থাকে। তো তিনি বললেন যে, জোরে জোরে বললেন প্রধানমন্ত্রীকে শুনিয়ে, আপনি এভাবে কথা বলছেন কেন? এবং বাহাউদ্দিন নাসিম, আমি শুনেছি, সত্য কিন্তু জানি না, পরবর্তীতে যখন আসম ফিরোজ
চিফ হুইপ হয়েছিলেন, তখন নাকি ফিরোজ সাহেবের গায়ে হাত দিয়েছিলেন পার্লামেন্টে বসে। তো চিন্তা করেন, আমি বলছি যে তার পাওয়ারটা ওই পর্যায়ে ছিল। তো আমি বললাম যে, নাসিম সাহেব, সোজা চেয়ারে গিয়ে বসেন। আপনি যত সহজে আসছেন তত সহজে এখান থেকে আপনি যেতে পারবেন না, হেলিকপ্টারে উঠতে পারবেন না। প্রধানমন্ত্রীর সামনে বলে দিলাম, উঠতেই পারবেন না হেলিকপ্টারে, যান বসে থাকেন। এরপরে বক্তব্য দিলাম, অনুষ্ঠান শেষ হলো, এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর তাকাই দেখি যে সবার আগে হেলিকপ্টার উঠে গেছে বাহাউদ্দিন নাসিম। তো ডেমোক্রেসি যেখানে থাকে সেখানে যে কোনো মানুষেরই স্টেক হোল্ডার, তার এই ধরনের ক্ষমতা থাকে। এখন আওয়ামী লীগে আমার পরবর্তীতে হয়নি, কিন্তু যতদিন আমি আওয়ামী লীগে ছিলাম ততদিন ঠিক এই ধরনের ক্ষমতা নিয়েছিলাম। পার্লামেন্টারি কমিটিতে, আপনার কাছে গল্পের মতো মনে হবে, মানে সংসদীয় কমিটির বৈঠকে, তারপর সংসদীয় সভা, প্রধানমন্ত্রীর সভাপতিতে যেটি হয় সংসদীয় সভা, সেখানে, এরপরে পার্লামেন্টের লবিতে, প্রত্যেকটা জায়গাতেই গণতন্ত্রের স্পষ্ট সিল সাপ্পর মেরে আসার সুযোগ হয়েছিল। কিন্তু এখন সেটা নয়। এখন যে অবস্থা চলছে সে অবস্থাতে এখানে তারেক ঝড়, তারেক জ্বর, এখানে জনাব তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে একটা টু শব্দ করার ক্ষমতাও বিএনপির কোনো নেতার আছে আমার কাছে মনে হয় না। তো যেটা বললাম যে তিনি এখন বর্তমান প্রধানমন্ত্রীর মতো করে সারা দেশ চষে বেড়াচ্ছেন, এবং এই যে তিনি যে প্রধানমন্ত্রী, এটাকে প্রচার করার জন্য, শো আপ করার জন্য একটার পর একটা সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, তারপর ব্যবসায়ীরা আসছে, রাষ্ট্রদূতরা আসছে, টেলিভিশন মিডিয়ারা যাচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা, মানে অ্যাজ ইট ইজ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। তা আমি এগুলো নিয়ে, মানে এর মধ্যে আবার নিউ ইয়র্ক টাইমসে তার একটা বক্তব্য, নিউ ইয়র্ক টাইমসে না, ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিনে তার একটি সাক্ষাৎকার ছাপা হলো। তো ভালো সাক্ষাৎকার, অনেক ভালো দিকে বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার যত রকম বদনাম আছে সেই জিনিসগুলো টু দি পয়েন্ট ইন্টারন্যাশনালি বলে দেওয়া হয়েছে। তো সেটার আমি মৃদু সমালোচনা করেছি, অসুবিধা নেই। কিন্তু আজকে যেটা আমি বলবো সেটা হলো, যেটা আমি আশঙ্কা করেছিলাম বা আশা করেছিলাম, যে ইকোনমিস্টের মতো পত্রিকা যদি তারেক রহমান সাহেবকে নিয়ে কোনো প্রতিবেদন তৈরি করে, তাহলে সেটা তার জন্য সবচেয়ে বড় পাওনা হবে, এবং সেটা কী হবে এটা নিয়ে আমি একটা টেনশনে ছিলাম। তো দেখলাম যে ইকোনমিস্টও তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছে, এবং সেই প্রতিবেদনে তারা বলেছেন যে প্রধানমন্ত্রী হওয়ার যে দৌড়, সেই দৌড়ে তারেক রহমান সাহেব এগিয়ে আছেন। আমি মনে করি এটি তার জন্য একটা বিরাট ইতিবাচক দিক। নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান বা ওয়াশিংটন পোস্ট, এই পত্রিকাগুলো প্রায় বায়াসড, তারা একটা বিশেষ দলের, গোত্রের, সরকারের, রাষ্ট্রের তারা পারপাস সার্ভ করে। কিন্তু ইকোনমিক্সড একটা ইকোনমিক ফোরকাস্টের সাথে সাথে সত্যিকার অর্থে একটা দেশের রাজনীতিটা কিভাবে, যাকে বলা হয় ডিজাইন হয়, কিভাবে আগায়, এটার একটা নিরপেক্ষ যদি আপনি প্রতিবেদন পেতে চান, তাহলে আপনাকে ইকোনমিস্ট পত্রিকার প্রতিবেদনের উপর নির্ভর করতে হবে। তো সেই পত্রিকায় যখন তাকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলা হয়েছে, তাহলে আমরা যে এতকাল তাকে প্রধানমন্ত্রী বলে যে সকল সার্টিফিকেট দিয়েছি, সেটার একটা আন্তর্জাতিক স্বীকৃতি হয়ে গেল। ইকোনমিস্ট যেহেতু বলেছে, দেখা যাক আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কবে সেই পদে কিভাবে অভিষিক্ত হন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।